তুমুল উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। মোদী সরকারের পদক্ষেপে বিরোধীদের সমর্থন। দিল্লির পাশে ওয়াশিংটন। তেল আবিবের হামলায় গাজায় একই পরিবারের 12 সদস্য সহ নিহত 60। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে তীব্র খাদ্য সংকট। ইসরায়েল থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করল স্পেন। চীনকে আক্রমণ থামিয়ে শান্তি চুক্তি করার আহ্বান। দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জেলেনস্কি। থাইল্যান্ডের প্রশিক্ষণের সময় সাগরে আছড়ে পড়ল বিমান। 6 পুলিশ সদস্য নিহত, জানা যায়নি কারণ, চলছে তদন্ত। এবং এখনও দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। ক্ষতিগ্রস্ত 15,000 একরের বেশি বনভূমি। ইসরায়েলের জেরুজালেমের আগুন নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যে পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মাধ্যমের দাবি, সেনা ঘাঁটি লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা, জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে উপত্যকাটির বান্দিপোরা জেলায় অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের মধ্যেও গুলি বিনিময় হয়। পর্যটকদের উপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার সকালে 2 সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ভেঙে ফেলে কাশ্মীর প্রশাসন। পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক দলগুলো। পার্লামেন্টে চলা বৈঠকে মোদীর বিজেপি ছাড়াও উপস্থিত ছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি ও শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানায় বিরোধী রাজনীতিবিদরা। পাশাপাশি হামলার কড়া সমালোচনা করে ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেহেলগামে হামলায় 26 জন নিহতের ঘটনায় 2 দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেয় মোদী প্রশাসন। নয়াদিল্লির এসব পদক্ষেপের পাল্টা জবাবও দেয় ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় একই পরিবারের 12 সদস্য সহ আরও 60 জন নিহত হয়েছেন। অব্যাহত হামলার মধ্যে উপত্যকায় মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তেল আবিব। এতে ওইসব অঞ্চলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে তীব্র খাদ্য সংকটে ভুগছেন বাসিন্দারা। গাজাকে গড়িয়ে মৃত্যু উপত্যকা তৈরির পরও থামছে না ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে একই পরিবারের 12 জন সহ প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। আশ্রয় শিবিরে অবস্থান করা অবস্থায় নিহত হয় 3 শিশু। জাবালিয়ার ব্যস্ত বাজার এলাকায়ও হামলা করে ইসরায়েলি সেনারা। অব্যাহত হামলার মধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গোপনে গাজার মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকা বাতিল করে দিয়েছে ইসরায়েল। গত মাস থেকে পুনরায় হামলা শুরুর পর থেকে ধীরে ধীরে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। 2023 সালের ডিসেম্বর থেকে দক্ষিণ গাজার একটি ছোট অঞ্চলকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল, যা পরে খান ইউনিস, দেইর আল বালাহ ও আল মাওয়াসি পর্যন্ত সম্প্রসারিত হয়। এইসব এলাকায় নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিল 1 লাখেরও বেশি মানুষ। সংঘর্ষের মধ্যে ব্যাপক খাদ্য সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার বেত লাহিয়ায় একটি স্যুপ কিচেনে দেখা যায় অসংখ্য মানুষ খালি হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন খাবারের অপেক্ষায়। মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে বেকারি, ফুরিয়েছে বাজারের খাদ্যপণ্য। জরুরি খাবার বিতরণ কার্যক্রমও প্রায় শেষের পথে।
এদিকে বৃহস্পতিবার পোল্যান্ডের আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পে মার্চ অব দ্য লিভিং স্মরণানুষ্ঠানে অংশ নিয়ে গাজা যুদ্ধ ও জিম্মি ইস্যু নিয়ে কথা বলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও ইসরায়েলের প্রেসিডেন্ট ইজাক হারগোজ। পোল্যান্ডের প্রেসিডেন্ট জানান গাজায় সংঘাতের অবসান নিয়ে আশাবাদী তিনি। এ সময় গাজায় জিম্মি সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যার সঙ্গে তুলনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েল থেকে গোলাবারুদ কেনার $75 লাখ বিতর্কিত চুক্তি বাতিল করেছে স্পেন। এর আগে বামপন্থী দলগুলোর জোট হুমকি দিয়েছিল যে এই অস্ত্র চুক্তি বহাল থাকলে তারা সরকার থেকে বেরিয়ে যাবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় চোটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরল তিরস্কার করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলায় নাখোশ তিনি। হামলা থামিয়ে শান্তি চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নিহত হয়েছেন অন্তত 12 জন। এই হামলার পর দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। হামলায় 145টি ড্রোন, 11টি ব্যালিস্টিক সহ 70টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এর পরপরই দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাশিয়ার ওপর আরও চাপ না দিলে যুদ্ধ থামবে না। এই হামলার কারণে চটেছেন মার্কিন প্রেসিডেন্টও। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এই হামলায় নাখোশ হয়েছেন তিনি। বলেন, এর কোনো প্রয়োজন ছিল না। পুতিনকে হামলা থামাতে বলে শান্তি চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মস্কো কিয়েভ উভয়ই শান্তি চায় উল্লেখ করে আবারও দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তার নিজেরও একটা সময়সীমা আছে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। তারপরেই পুতিনকে বিরল তিরস্কার করলেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। থাইল্যান্ডে পুলিশের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে, এতে প্রাণ হারিয়েছেন 6 জন। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় হুয়াহুনি সাগরের কাছে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, প্যারাশুট প্রশিক্ষণ প্রস্তুতির অংশ হিসেবে বিমানটি উড়ছিল। হঠাৎ তীর থেকে 100 মিটার দূরে সাগরে আছড়ে পড়ে বিমানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে হাসপাতালে ভর্তি করলে পরে তিনিও মারা যান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি আরবকে $100 বিলিয়ন অস্ত্র চুক্তির প্রস্তাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক 6 কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আগামী মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। এমনকি এই সফরেই চুক্তি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ট্রাম্পের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। নিরাপত্তা সহযোগিতা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ, আর তাই সৌদি আরবের প্রতিরক্ষা চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র চেষ্টা অব্যাহত রাখবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী হলেও শর্ত হিসেবে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। বেজিং জানায়, ওয়াশিংটনের সঙ্গে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির বিষয়ে প্রচারিত তথ্য মিথ্যা। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক নতুন করে আলোচনায়। বৃহস্পতিবার বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তবে প্রথমে তাদের আরোপিত শুল্ক প্রত্যাহার করতে হবে। যিনি সমস্যা তৈরি করেছেন তাকেই সমাধান করতে হবে বলে জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং। চীন জানায়, বর্তমানে শুল্ক নিয়ে কোনো আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু জিয়াকুনো সরাসরি বলেন, শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তির তো প্রশ্নই ওঠে না। এ সম্পর্কিত যে কোনো সংবাদ মিথ্যা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এখনো আলোচনা শুরু হয়নি, তবে শুল্ক বিষয়ে আলোচনায় বড় সমঝোতার সম্ভাবনা দেখছেন তিনি। বিশ্লেষকরা জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আঞ্চলিক সহযোগিতায় ক্রমবর্ধমান নেতৃত্ব প্রদর্শন করে জাতিসংঘের 2টি আঞ্চলিক সংস্থা নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, থাইল্যান্ডে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮১তম অধিবেশনে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ করে। UNESCAP এর অধীনে এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন ICT ফর ডেভেলপমেন্ট ও এশিয়া প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্টের গভর্নিং কাউন্সিলে ৩ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে গেছে ১৫,০০০ একরের বেশি বনভূমি। প্রাকৃতিকভাবে নয়, মানুষের ভুলের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তিকে। আগামী সপ্তাহে আগুন পুরোপুরি নেভানোর আশা প্রকাশ করেছেন তারা। এদিকে কোনো প্রাণহানি ছাড়াই নেভানো হয়েছে ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোর দাবানল। বেশ কয়েকদিন ধরে আগ্রাসী দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ওশান কাউন্টির বনাঞ্চল। ছাই হয়ে গেছে ১৫,০০০ একরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে দমকল কর্মীরা। ২০০৭ সালের পর এটি নিউ জার্সির ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ধ্বংস হয়েছে বহু বাণিজ্যিক স্থাপনা। তবে চলমান দাবানল কোনো প্রাকৃতিক ঘটনা নয় বলে জানিয়েছে নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস। তাদের দাবি, বনফায়ার করার পর জোসেফ ক্লিং নামের ১৯ বছর বয়সী একজন তা ভালোভাবে নেভায়নি। এর থেকেই সৃষ্টি হয় বিধ্বংসী দাবানল। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওয়ারটাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই অগ্নিসংযোগের পেছনে উনি দায়ী। আইন অনুযায়ী তার বিচার করা হবে। নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস জানিয়েছে, এরই মধ্যে ৫০% আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে দ্রুতই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে আগুন লাগার ৩০ ঘন্টা পর স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোর দাবানল নেভানো হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল কর্মী। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে নিশ্চিত করেছে তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় শক্তিশালী বজ্রঝড় আঘাত এনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির উত্তর পূর্বাঞ্চলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঝড়টি। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। কোথাও কোথাও ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বহু এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। টর্নেডো সৃষ্টি হতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা। এর আগে গেল সপ্তাহে অঙ্গরাজ্যটিতে বন্যায় গাড়ি দুর্ঘটনায় শিশুসহ অন্তত ২ জনের মৃত্যু হয়। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে টানা ২ দিন ধরে চলা এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরেছে বেইজিং। চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বহু বছর ধরে। সম্প্রতি এই উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে তাইওয়ানের নিকটবর্তী এলাকায় সামরিক মহড়া করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। টানা ২ দিন ধরে চলা এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরে তারা। এই মহড়ায় অংশ নিয়েছে চীনের বিমান, নৌ ও স্থল বাহিনীর একাধিক ইউনিট। আকাশ ও সাগর পথে চলে অভিযানের অনুশীলন। ভিন্নধর্মী হামলার মাধ্যমে স্থল এবং সামুদ্রিক লক্ষ্যে আঘাত হানার কৌশলও চর্চা করে চীনা বাহিনী। মহড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শানদং বিমানবাহী রণতরী বিমান বাহিনীর মোতায়েন। এই রণতরী বিমান ও নৌযানের সঙ্গে সমন্বয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম। এতে জাহাজ ও বিমানের যৌথ কার্যক্রম, অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বহুমাত্রিক হামলার কৌশলগুলো অনুশীলন করা হয়। মহড়ার মূল উদ্দেশ্য ছিল দ্বীপ শৃঙ্খলের ভেতরে ও বাইরে সমন্বিত অভিযানের সক্ষমতা যাচাই, পাশাপাশি বহুমাত্রিক অবরোধ ও বিভিন্ন শাখার যৌথ সামরিক তৎপরতার সমন্বয়। এর মাধ্যমে PLA তাদের রণকৌশলগত প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মহড়া সফলভাবে শেষ হলেও তারা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আগামীতেও তারা প্রশিক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনে তাইওয়ানের স্বাধীনতাপন্থী কার্যকলাপ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকা দেওয়া হয়েছে ভ্যাটিকান সিটি। শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় ১০০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ভ্যাটিকান সিটি। শনিবার সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে আয়োজিত হবে তার শেষকৃত্য অনুষ্ঠান। এ সময় উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ প্রায় 100টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পোপের বিদায়কে সহজে মানতে পারছেন না ভ্যাটিকান সিটির বাসিন্দারা। বহু মানুষ পোপকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আমরাও এসেছি পোপের প্রতি সম্মান প্রদর্শন করতে। পোপ তার পিতার কাছে চলে গেছেন, আমরা তার জন্য প্রার্থনা করি। সরকার এখানে কড়া নিরাপত্তা আরোপ করেছে। আমরা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তাকে শেষ শ্রদ্ধা জানাবো। সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে। পোপ ফ্রান্সিসের এই শেষকৃত্য অনুষ্ঠানে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সংগ্রহে উপস্থিত থাকবেন প্রায় 3500 সাংবাদিক। ভ্যাটিকান সিটির সান বাসিলিকার এই চত্বর থেকেই শেষ বিদায় নেবেন ইতালির সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিস। এখানে দেশি বিদেশি বিভিন্ন মানুষ উপস্থিত হবেন এবং তাকে শেষ বিদায় জানাবেন। ভ্যাটিকান সিটি থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মেক্সিকো থেকে ভেনেজুয়েলায় ফেরত এসেছেন দেশটির 316 বাসিন্দা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি। তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বলে জানা গেছে। সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় তারা দেশে ফিরেছেন বলে জানায় ভেনেজুয়েলা। এ বিষয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ফ্লাইটে ছিলেন 174 জন প্রাপ্তবয়স্ক, 142 জন শিশু। সরকারি হিসেবে চলমান এই কর্মসূচিতে এখন পর্যন্ত 3000-এর বেশি নাগরিককে ফেরত আনা হয়েছে। আন্তর্জাতিক সময়। ভোজনের ঐতিহ্যে মুখর আলজেরিয়ার রান্না উৎসব কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। দেশি বিদেশি রন্ধনপ্রেমীদের অংশগ্রহণে এই উৎসব যেন শুধু প্রতিযোগিতা নয়, বরং একসঙ্গে অনেক দেশের সংস্কৃতি মিলন মেলা। 3 দিনের এই আয়োজনের প্রতিটি পদে লুকিয়ে আছে আলজেরিয়ার বৈচিত্র্য আর ঐতিহ্যের ঘ্রাণ। আলজেরিয়ান শেফ মোহাম্মদ চালা কুমড়োর ভেতরে সাজিয়ে পরিবেশন করছেন কুসকুস, সঙ্গে রয়েছে সিফুড। অন্যদিকে আলজেরিয়ার অন্যতম পরিচিত খাবার চেকচোখা বানালেন শেফ তাউস মেগিত। প্রতিযোগিতায় দেশি বিদেশি ঐতিহ্যবাহী খাবার তৈরিতে চলছে রীতিমতো দক্ষতার লড়াই। থিম পুরনো দিনের স্বাদ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসেছে কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। আয়োজন করেছে গোল্ডেন আকনাফ অ্যাসোসিয়েশন ফর ট্যুরিজম অ্যান্ড কালিনারি আর্টস। ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেয় 14টি দেশের 180 জনের বেশি শেফ। জুরি বোর্ডে আছেন সৌদি আরব, আলজেরিয়া সহ আরব বিশ্বের নামকরা শেফরা। তাদের কথায় এই উৎসব শুধু রান্নার নয়, বরং সংস্কৃতি বিনিময়ের এক জীবন্ত মঞ্চ। শুধু আলজেরিয়া নয়, প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে সিরিয়া, তুরস্ক, মিশর, ইতালির মতো দেশও। অংশগ্রহণকারী দেশগুলোর সংস্কৃতিকে একত্রিত করা, তাদের সংস্কৃতিকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেখা এবং তাদের খাবার ও ঐতিহ্যকে স্বতঃস্ফূর্ত ও সরাসরি উপভোগ করে জানার সুযোগ রয়েছে এই উৎসবে। 3 দিনের এই উৎসব প্রমাণ করলো খাবার কেবল স্বাদের নয়, বরং আত্মপরিচয়ের এক অনন্য ভাষা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তুমুল উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। মোদী সরকারের পদক্ষেপে বিরোধীদের সমর্থন। দিল্লির পাশে ওয়াশিংটন। তেল আবিবের হামলায় গাজায় একই পরিবারের 12 সদস্য সহ নিহত 60। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে তীব্র খাদ্য সংকট। ইসরায়েল থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করল স্পেন। এবং থাইল্যান্ডের প্রশিক্ষণের সময় আছড়ে পড়ল সাগরে বিমান। 6 পুলিশ সদস্য নিহত, জানা যায়নি কারণ, চলছে তদন্ত। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।